হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু এক্সেল শিখুন। আজকের ভিডিওতে আমরা এক্সেলের 21টি মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা জানব। 2024 সালে এসে এই ফর্মুলাগুলো অবশ্যই আপনার জানা দরকার, এতে আপনার কাজের স্পিড বেড়ে যাবে বহু গুণে। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। তার আগে আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে ফেলুন পরবর্তী নতুন সব ভিডিওর আপডেট জানতে। আর আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে নতুন সব ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক। শুরু করব আমরা কাউন্ট ফর্মুলা দিয়ে। কাউন্ট ফর্মুলা সাধারণত ইউজ করা হয় যখন নির্দিষ্ট কিছু সংখ্যক সেলের মধ্যে কতটিতে সংখ্যা আছে তা বের করার জন্য। তো আমরা এই ফর্মুলা কীভাবে ইউজ করব? প্রথমে ইকুয়াল ফাংশন দিব, যে কোনো ফর্মুলা ইউজ করার জন্য ইকুয়াল দিতে হয়। দেন আমরা COUNT কাউন্ট দিয়ে ট্যাব বাটনটা প্রেস করব। ট্যাব বাটন প্রেস করার মাধ্যমে ফর্মুলাটাকে শুরু করব। দেন আমি সমগ্র সেল যার মধ্যে আমি কাউন্ট করতে চাই তা সিলেক্ট করব অ্যান্ড আমি এন্টার প্রেস করব। দেখেন 6 আসছে, তার মানে এই যে রেঞ্জটা আমি সিলেক্ট করলাম তার মধ্যে 6টাতে কোনো সংখ্যা আছে। তো এইভাবে কাউন্ট ফর্মুলা ইউজ করা হয়। এবং এখানে যদি আমি কোনো সংখ্যা চেঞ্জ করি, ফর এক্সাম্পল এখানে যদি আবার 20 একটা সংখ্যা দিই, দেখেন এখানে নাম্বার অফ সেল যেখানে সংখ্যা আছে তা চেঞ্জ হয়েছে। আবার যদি কিছু কেটেও দিই সে অনুযায়ী চেঞ্জ হবে। সো কাউন্টের যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটাকে আমরা এখন ওয়ার্ডে ইউজ করতে পারবো। আমরা আবার এটা ট্রাই করে দেখি যে কাউন্ট ফর্মুলাটা যদি আমি ওয়ার্ডের ক্ষেত্রে ইউজ করি শিখি সংখ্যাটা বের করতে পারে কি না। দেখেন আমরা কাউন্ট দেওয়ার পরে সংখ্যাগুলোকে সিলেক্ট করলাম, 0 আসছে। তার মানে কাউন্ট ফর্মুলা সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য হলো, ওয়ার্ডের ক্ষেত্রে প্রযোজ্য না। এর জন্য আরেকটা ফর্মুলা আমরা ইউজ করি, সেটাকে বলা হয় কাউন্ট এ বা কাউন্টা। কাউন্টা ফর্মুলা দিয়ে আমরা সেখানে ওয়ার্ড থাকুক অথবা কোনো সংখ্যা থাকুক, যেটাই থাকুক সেটাকে সে কাউন্ট করবে। এখানে ও সব সেলকে কাউন্ট করবে যেগুলো এমটি না, মানে ফাঁকা ছাড়া যে কোনো সেলে সংখ্যা থাকুক ওয়ার্ড থাকুক সবগুলোকে সে কাউন্ট করবে। সো আমরা কাউন্টটা লিখলাম, লিখে ট্যাব প্রেস করার মাধ্যমে ফর্মুলাটা স্টার্ট করলাম। দেন আমি পুরোটা রেঞ্জ সিলেক্ট করে দিলাম অ্যান্ড এন্টার প্রেস করলাম। দেখেন 6 হয়ে গিয়েছে। তার মানে এখানে 6টা সেলে কোনো না কোনো লেখা বা সংখ্যা আছে। আমি যদি এখানে কিছু অ্যাডও করি, ফর এক্সাম্পল অ্যাপেল, এখানে যদি আবার লিখি APPLE অ্যাপেল, দেখেন এখানে 7 হয়ে গিয়েছে। এমনকি আমি যদি কিছু কেটেও দিই সেই অনুযায়ী কিন্তু এটা নিচের কাউন্টে মানে কাউন্টের পরিমাণটা চেঞ্জ হবে। সো আমরা শিখে গেলাম কাউন্ট এবং কাউন্টার মাধ্যমে কিভাবে সংখ্যা বা ওয়ার্ডকে কাউন্ট করতে হয়। নাও যে আমরা ফর্মুলাটা শিখবো সেটা হলো কাউন্টিভ। কাউন্টিভ ফর্মুলাটা হলো একই সংখ্যক মানে একটা নির্দিষ্ট সংখ্যক সেলে একই টাইপের সংখ্যা বা ওয়ার্ডকে কাউন্ট করার জন্য যে ফর্মুলাটি ইউজ হয় সেটা হলো কাউন্টিভ। তো কাউন্টিভটা আমরা কীভাবে ইউজ করবো? ইকুয়াল দিব অ্যান্ড COUNT কাউন্ট IF কাউন্টিভ দিয়ে ট্যাব প্রেস করব। তারপর সে বলছে রেঞ্জ সিলেক্ট করতে, আমি রেঞ্জটা সিলেক্ট করে দিলাম, কমা ইনভার্টেড কমা দিতে হবে। ইনভার্টেড কমা দেওয়ার পরে আমরা এখানে দিব যে কাকে আমি কাউন্ট করতে চাই বা কোন টাইপের জিনিসগুলোকে কাউন্ট করতে চাই। আমি চাই 20 সংখ্যাটা কতবার আসছে তা দেখতে। তো আমি কাউন্টিভ দিয়ে দিলাম, দেখেন 2 আসছে। তার মানে 20 সংখ্যাটা 2বার আসছে। এখন যদি 20 আরেকটা দিই, দেখেন 3 হয়েছে। তার মানে কাউন্টিভের মাধ্যমে একটা নির্দিষ্ট সংখ্যক সেলকে কতবার আসছে তা বের করা যায়। ফর এক্সাম্পল আমি যদি 10 করে দিই, দেখেন 10 কতবার আসছে সেটা দেখাবে। 10 এখন এখানে আসছে 1 2 3 বার। সো কাউন্টিভের মাধ্যমে আমি 3 বার একটা সংখ্যা পেয়েছি জানতে পারলাম। এটা কি সংখ্যা ওয়ার্ডের ক্ষেত্রে প্রযোজ্য? হ্যাঁ, এটা ওয়ার্ডের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা কীভাবে করব? ইকুয়াল প্রেস করে আবারও কাউন্টিভ দিব, দেওয়ার পরে বলছে কোন রেঞ্জ সিলেক্ট করতে, আমি এই ওয়ার্ডের সমগ্র রেঞ্জটাকে আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমাকে বলা হয়েছে যে ক্রাইটেরিয়াটা কী হবে, কমা দিলাম, দেওয়ার পর বলছে ক্রাইটেরিয়া কী হবে। আমি ইনভার্টেড কমা প্রেস করবো। এখন করার পরে আমি চাই যে অরেঞ্জ সংখ্যাটা বা অরেঞ্জ কথাটা কতবার আসছে। এখন আমি ইনভার্টেড কমার মাঝখানে অরেঞ্জ দিয়ে দিলাম, ORANG অরেঞ্জ দিয়ে আমি ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। দেখেন এখন সে খুঁজে বের করবে এই রেঞ্জের মধ্যে অরেঞ্জ কথাটা কতবার আসছে। 3 অরেঞ্জ 1বার 2বার অ্যান্ড 3বার। সো এভাবে করে আমি বের করতে পারি। এবং অরেঞ্জ যদি আমি কেটেও দিয়ে দেখেন সেই অনুযায়ী কিন্তু চেঞ্জ হচ্ছে। এগুলো সবই ডাইনামিক ফর্মুলা, যে কোনো সময় আমি যে কোনো চেঞ্জ করলেই হবে। নাও আসবো সাম এবং সামইফ। সাম ফর্মুলাটা ইউজ হয় যে কোনো জিনিসের যোগফল বের করার জন্য। তো আমি এটা কীভাবে করব? ইকুয়াল প্রেস করব, SUM সাম, ট্যাব দিয়ে ফর্মুলাটা স্টার্ট করবো অ্যান্ড আমি যে সেলগুলোর যোগফল চাই সেগুলো সিলেক্ট করে এন্টার প্রেস করব। যোগ এসে পড়লো। নাও এটা তো আরেকভাবে করা যায়, সেটা হলো অল্টার প্রেস করে ইকুয়াল যদি দিই তাহলে কিন্তু সাম ফর্মুলার যে সাম সেটা এসে পড়ে। নাও সামইফ। সামইফ হলো একই টাইপের সংখ্যাগুলোকে যদি যোগ করতে চাই, মানে সমগ্র সেলকে আমি যোগ করতে চাই না, বাট এই সেলের মধ্যে একই টাইপের যে সংখ্যাগুলো আছে সেগুলোকে যোগ করতে চাই, তখন আমরা সামইফ ফর্মুলা ইউজ করি। এটা কীভাবে করব? ইকুয়াল প্রেস করব প্রথমে, তারপর দিব SUM IF সামইফ। সামইফ দেওয়ার পরে ট্যাব প্রেস করে ফর্মুলাটা শুরু করব।
দেন আমি বলবো রেঞ্জ কী বলছে, এই রেঞ্জটা আমি সিলেক্ট করে দিলাম যেখান থেকে যোগটা করতে চাই। দেন কমা ক্রাইটেরিয়া কোন ক্রাইটেরিয়া বেসিসে সে যোগ করবে। তো ক্রাইটেরিয়া করার জন্য আমরা দুইটা ইনভার্টেড কমা দিব, দিয়ে মাঝখানে আমি যেটা দিব সেটা হলো আমি চাই 20 সংখ্যাটার যোগফলগুলো বের করতে। আমি ইনভার্টেড কমা ক্লোজ করে দিয়ে এন্টার দিলাম, দেখেন 20 যতবার আসছে তার যোগফলটা নিচে দেওয়া আছে। এবং আমি যদি চেঞ্জ করি দেখেন 20 অ্যাড করলাম 80 হয়ে গিয়েছে। সো এইভাবে করে আমি সামিফের মাধ্যমে একটি নির্দিষ্ট সংখ্যার যোগফল কতবার আসছে তার যোগফলটা আমি বের করতে পারি সমগ্র সেলের মধ্য থেকে। তো সামিফে শিখে গেলাম। এখন আসলো প্রোডাক্ট ফর্মুলাটা বেসিক্যালি হলো মাল্টিপ্লিকেশন, গুণ। প্রোডাক্ট ফর্মুলার মাধ্যমে যে কোনো সংখ্যার গুণফল আমি বের করতে পারি। তো কীভাবে করবো, ইকুয়াল দিব, প্রোডাক্ট টাইপ করবো PRODUCT, প্রোডাক্ট দিয়ে ট্যাব প্রেস করবো, আর আমি যেটাকে গুণ করতে চাই সেটাকে সিলেক্ট করে দেবো। দেখেন 300 হয়ে গেছে, 30 10 300। তিনটা ওয়ার্ডের ক্ষেত্রে একই অবস্থা, তিনটা নাম্বারের ক্ষেত্রে ইকুয়াল দিব, প্রোডাক্ট প্রেস করব, তারপর আমি যা গুণ করতে চাই সেই জিনিসটাকে আমি সিলেক্ট করে দিব, হয়ে গেল আমার প্রোডাক্টের গুণফল। তো প্রোডাক্ট বেসিক্যালি মাল্টিপ্লিকেশন, গুণের কাজটা করে দেয়। আমরা এখন এটা দেখব সাম প্রোডাক্টের মেইন উদ্দেশ্য হলো টোটাল কত খরচ হচ্ছে তা বের করা। এখানে আমি কিছু আইটেম দেওয়া আছে যার আমি কয়েক কেজি কিনেছি এবং প্রতি কেজির দাম কত সেটা দেওয়া আছে। তো আমি চাই বেসিক্যালি যে আমার কত টাকা খরচ হয়েছে টোটাল এই জিনিসটাতে। তো কীভাবে বের করব, প্রথমে আমি প্রেস করবো SUM সাম ইকুয়াল দিয়ে SUM সাম PRODUCT সাম প্রোডাক্ট দেওয়ার পরে এখন কি হবে, ট্যাব প্রেস করে ফাংশনটা ওপেন করব। করে আমি প্রথমে বলছে array1, আমি প্রাইসটা দিয়ে দিলাম, কমা, তারপর আমি কোন কোয়ান্টিটি সেটা দিয়ে দিলাম। এখন যদি আমার আরও কিছু থাকতো যে আরও কোনো একটা গুণ করতে হতো সেটাও আমি দিয়ে দিতাম, দিয়ে আমি ব্র্যাকেটটা ক্লোজ করে দেবো, দিয়ে এন্টার প্রেস করবো। দেখেন 1500 টাকা, মানে টোটাল আমার কত খরচ হয়েছে, 1500 টাকা খরচ হয়েছে। তো সাম প্রোডাক্টের মাধ্যমে আমরা টাকার হিসাবটা বা যে কোনো কিছু টোটাল গুণফল বের করে তার যোগফল বের করতে পারি। নাও আমরা শিখবো হলো ম্যাক্স এবং মিন ফাংশন। ম্যাক্স ফাংশন হলো আপনার এখানে অনেকগুলা সংখ্যা থাকতে পারে, এর মধ্যে আপনার জানা দরকার যে এখানে সবচেয়ে হাই ভ্যালু কোনটা বা ম্যাক্সিমাম ভ্যালু কোনটা আছে। তো এটার জন্যই ম্যাক্স ফর্মুলাটা ইউজ হয়। এখানে 10,000 ভ্যালু থাকতে পারতো, তো আপনি ম্যাক্স ফর্মুলা কীভাবে বের করবেন, ম্যাক্স ভ্যালুটা প্রথমে আপনি দেবেন ইকুয়াল MAX ম্যাক্স, তারপর আপনি বলছে যে নাম্বার 1, মানে এখানে আমি কোন নাম্বারটা সিলেক্ট করবেন সবগুলোকে আপনি সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে দেন। দেখেন 64 সবচেয়ে বড় নাম্বার এই রেঞ্জে, সে 64কে বের করে নিয়েছে। আমি এখন যদি এখানে নাম্বারটা চেঞ্জ করে দিই, ফর এক্সাম্পল এখানে 95 দিই, দেখেন ম্যাক্সিমাম 95 আসছে। তার মানে আপনি যা দেবেন সবচেয়ে বড় সংখ্যাটা নিয়ে নেবে। এখন আমি মিনিমাম ফাংশনে আসবো। মিনিমাম হলো সিমিলার ওয়েতে সবচেয়ে ছোট নাম্বারটাকে সে বের করে। তো আমি কীভাবে বের করবো, MIN মিনিমাম দিব, দিয়ে ট্যাব দিয়ে ফাংশন ওপেন করব। দেন আমি সবচেয়ে ছোট নাম্বারটা বের করতে চাই এই রেঞ্জ থেকে, সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। দেখেন 10, এই রেঞ্জে সবচেয়ে ছোট নাম্বার হলো 10। আমি যদি নাম্বার চেঞ্জ করে দিই, এখানে 4 দিই, দেখেন 4 হলো সবচেয়ে ছোট নাম্বার, সেই ছোট নাম্বারটাকে সে বের করে ফেলেছে। না আমরা শিখবো র্যান্ড বিটুইন হলো র্যান্ডম একটা নাম্বার বের করে দেয় এই ফর্মুলাটা। অনেক সময় তো র্যান্ডম নাম্বার খোঁজার দরকার পড়ে অনেক কাজের ক্ষেত্রে, তখন আমরা এই ফর্মুলা ইউজ করতে পারি। ফর এক্সাম্পল আমি চাই 30 এবং 64-র মধ্যবর্তী যে কোনো একটা সংখ্যা, আমি কি লিখবো, ইকুয়াল দিয়ে র্যান্ড বিটুইন, তারপর আমরা ট্যাব প্রেস করবো, করে বলছে বটম নাম্বার কোনটা, বটম নাম্বার আমার 30, কমা, তারপর আমি সেকেন্ড বলছে টপ নাম্বার কোনটা 64, কমা, ব্র্যাকেট ক্লোজ, এন্টার, 49। এখন আপনি এই জায়গায় যতবারই ফাংশন বারে গিয়ে এন্টার প্রেস করবেন দেখবেন বারবার চেঞ্জ হচ্ছে নাম্বারটা, এবং র্যান্ডম নাম্বার হচ্ছে যা 30 এবং 64-র ভিতরেই থাকবে, কখনো এর বাইরে যাবে না। এই র্যান্ডম ফাংশনটা আরেকভাবে ইউজ করতে পারেন, সেগুলো ইকুয়াল র্যান্ড বিটুইন দিয়ে তারপর ট্যাব প্রেস করে আমি চাই 10 এবং 1000-এর মধ্যে সবচেয়ে বড় যে কোনো একটা র্যান্ডম নাম্বার, 10,100 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম, 94। আমি এখানে যে আবার এন্টার প্রেস করবো, দেখেন একবার 23। সবগুলোই কিন্তু বারবার র্যান্ডমলি চেঞ্জ হচ্ছে এবং আমার রেঞ্জের মধ্যে চেঞ্জ হচ্ছে। নাও রাউন্ড ফাংশনের কাজ হলো আমরা অনেক সময় অনেক কিছু ভাগফল বের করি বা গুণফল বের করি, পরে অনেকগুলো দশমিকের পর অনেকগুলো ডিজিট এসে পড়ে, যা অনেক সময় আমার টেক্সট বা আমার কাজটাকে সুন্দরটাকে নষ্ট করে দেয়। তো আমি এটাকে কী করবো, ছোটো করে ফেলবো, 1 ঘর বা 2 ঘর রাখতে চাই। তো আমি এটা সবার জন্য কীভাবে করবো, ROUND রাউন্ড দিব, দিয়ে আমি ট্যাব প্রেস করবো, তারপর যে নাম্বারটাকে করতে চাই সেটাকে সিলেক্ট করবো, কমা, তো বলছে কত নাম্বার ডিজিট পর্যন্ত আমি রাখতে চাই, আমি চাই দশমিকের পর 1 ঘর থাকুক। তো আমি 1 লিখি, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, দেখেন 30.3। আমি এখন কী করবো, এটাকে ধরে ড্র্যাগ ডাউন করে ফেলবো, ফলে প্রত্যেকটা সংখ্যা থেকে দশমিকের পর 1 ঘর নিয়েছে। আমি যদি চাই না, আমি চাই এটা 2 ঘর নেওয়ার জন্য 2 দিয়ে দিব, দিয়ে আমি নিচে ড্র্যাগ ডাউন করবো, 2 ঘর দশমিকের পর 2 ঘর পর্যন্ত সে ক্যালকুলেট করে নেবে। এরপর আসলে এভারেজ ফর্মুলার কাজ হলো, আপনি যে কোনো ধরনের এখানে কিছু নাম্বার দেওয়া আছে, মার্কস দেওয়া আছে,
আমি জানতে চাই টোটাল এভারেজ আসলে কত আসছে এই মার্কসে। তাহলে এভারেজ ফর্মুলা ইউজ করবো, ইকুয়াল দি এভারেজ, ট্যাব প্রেস করবো, দেন নাম্বারগুলোকে সিলেক্ট করে এন্টার প্রেস করবো। দেখেন 23, মানে এই সংখ্যাগুলোর এভারেজ হলো 23। আমি যদি কোনো সংখ্যা চেঞ্জ করি, ফর এক্সাম্পল এখানে 40-এর জায়গায় 60 দিই, দেখেন এভারেজও চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমি যেভাবেই আমি চেঞ্জ করবো নাকি মেইন নাম্বার, এভারেজ অটোমেটিক্যালি চেঞ্জ হতে থাকবে। নাও আমরা এভারেজ ফর্মুলা শিখলাম। নাও আমরা শিখবো হলো রেপ্ট ফর্মুলা। এই ফর্মুলাটা খুব একটা মজার ফর্মুলা, কারণ এইটা দিয়ে বেসিক্যালি আপনি একটা যে কোনো ওয়ার্ডকে রিপিট করতে পারবেন। কতবার রিপিট করবেন, সেই নাম্বারটা যদি হয়, আপনি যে নাম্বারটা সিলেক্ট করে দেবেন সেই অনুযায়ী সেই নাম্বারটাকে সে বারবার রিপিট করতে থাকবে। তো কীভাবে করবো, এর মাধ্যমে কিন্তু আপনি বার চার্টও বানাতে পারবেন। আমরা এখন বার চার্ট বানানোটাই দেখবো রেপ্ট ফর্মুলার মাধ্যমে। তো প্রথমে কী দিব, ইকুয়াল প্রেস করব, করে আরইপিটি রেপ্ট লিখবো, লিখে ট্যাব প্রেস করব। ফর্মুলা শুরু বলছে কোন টেক্সটটাকে আপনি বারবার রিপিট করতে চান। যেহেতু আমি একটা বার ফর্মুলা করতে চাই, আইটা হলো সবচেয়ে মজার একটা নাম্বার। সো আমি ইনভার্টেড কমা দিয়ে আই দিয়ে দিলাম, দিয়ে কমা দিব। তারপর বলছে নাম্বার টাইমস, কতবার এই আইটাকে রিপিট করতে চাই। আমি চাই 68 টাইমস, যেহেতু এই নাম্বারটা এখানে আছে। রেফারেন্স ধরে আমি এন্টার প্রেস করে দিলাম, দেখেন একটা বার চার্টের মতো হয়ে গিয়েছে। তারপর আমি ড্র্যাগ ডাউন করে দিব, করে দেওয়ার পর এটা আসলো। আমি যে করবো, হোমে গিয়ে আমি লেফট অ্যালাইনমেন্টে নিয়ে গেলাম, দেখেন একটা বার চার্ট হয়ে গেছে। এখন আমি এটাকে আরও সুন্দর কীভাবে করতে পারি, বার চার্টটাকে আমি সমগ্র সেলটাকে সিলেক্ট করে আমি হোমে গিয়ে আমি ফন্টটাকে করে দেবো ইম্প্যাক্ট ফন্ট। ইম্প্যাক্ট ফন্টে দেওয়ার পর দেখেন এখন এই বার চার্টটা কিন্তু দেখতে আরও সুন্দর হয়েছে। এবং আমি চাইলে এটাকে একটু কালারটাকে রেড কালারও করে দিতে পারি, যাতে দেখতে আরও আকর্ষণীয় ফিল হয়। হয়ে গেলো আমার বার চার্ট। এখন এই নাম্বারটাকে আমি যখনই চেঞ্জ করবো, দেখেন বার চার্টটা অটোমেটিক্যালি চেঞ্জ হবে। সে ধরুন 10 দিলাম, বা আমি যেই বারটাকে যেভাবে চেঞ্জ করতে চাই সেভাবে আমি যদি জাস্ট সংখ্যাটাকে চেঞ্জ করে দেবো, দেখবেন বার চার্টটা চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে খুব সহজেই রেপ্ট ফর্মুলার মাধ্যমে আপনি বার চার্ট তৈরি করতে পারবেন। এখন আমরা ট্রিম ফর্মুলাটা দেখব। ট্রিম ফর্মুলাটা খুবই সুন্দর। দেখেন এখানে একটা লেখা আছে, প্লিজ সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল ফর মোর ভিডিওস লাইক দিস। বাট এখানে দেখেন অনাকাঙ্ক্ষিত বা আনএক্সপেক্টেড কিছু জায়গায় অনেকগুলো স্পেস রয়ে গিয়েছে, যেগুলো আমার দরকার নাই। তো আমি সেটাকে কী করবো, আমি চাই সবগুলো লেখাকে একটা সুন্দর ইউজুয়াল বা সেন্টেন্স ফর্মেটে নিয়ে আসতে, যেখানে কোনো আনওয়ান্টেড স্পেস থাকবে না। তো আমি ইকুয়াল প্রেস করবো, TRIM ট্রিম, দেন ট্যাব বাটন প্রেস করে আমি সেলটাকে সিলেক্ট করে দেবো, এন্টার প্রেস করলাম। দেখেন প্লিজ সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল ফর মোর ভিডিওস লাইক দিস, অ্যাজ ইট ইজ এসে পড়েছে উইদাউট এনি আনওয়ান্টেড স্পেস। তো যে কোনো সেন্টেন্সকে সুন্দর করার জন্য আমরা ট্রিম ফাংশন ইউজ করি। নাও আমরা আরেকটা যে ফাংশন শিখবো সেটা হলো আপার, লোয়ার অ্যান্ড প্রপার। তো শুরু করবো আমরা আপার দিয়ে। তো এখানে কিছু নাম দেওয়া আছে, এখানে ফয়সাল, রাহাত, রাজু অ্যান্ড মতিন, সব নামগুলো ছোট হাতের অক্ষরে আছে। আমি চাই সবগুলোকে বড় হাতের অক্ষরে কনভার্ট করার জন্য। সেটার জন্য করার ফর্মুলা হলো ইকুয়াল UPPER, আপার দিয়ে আমি ট্যাব বাটন প্রেস করব, করার পর আমি সেলটাকে সিলেক্ট করে দেবো, যে সেলটাকে আমি বড় হাতের অক্ষরে করতে চাই। ফয়সালকে আমি সিলেক্ট করে দিলাম, দেন দেখেন ফয়সালের সবগুলো লেটার বড় হাতের হয়ে গিয়েছে। আমি ড্র্যাগ ডাউন করব, প্রত্যেকটা নাম বড় হাতের হয়ে গেছে। না আমরা শিখবো হলো লোয়ারটা। দেখেন এখানে সবগুলো নাম বড় হাতের অক্ষরে আছে, আমি চাই প্রত্যেকটাকে ছোট হাতের অক্ষরে নিয়ে যেতে। তো এটার জন্য ফাংশন হলো ইকুয়াল LOW, লোয়ার, ট্যাব প্রেস করবো, দেন আমি এটাকে সিলেক্ট করে দেবো, সেলটাকে এন্টার প্রেস করবো। দেখেন রাসেল পুরোটা নাম ছোট হাতের অক্ষরে হয়ে গিয়েছে। আমি ড্র্যাগ ডাউন করব, সবগুলোর নামই ছোট হাতের অক্ষরে হয়ে যাবে অটোমেটিক্যালি। দেন হলো প্রপার। দেখেন এখানে কিছু নাম দেওয়া আছে, নামের প্রথমে ছোট হাতের, পরে বড় হাতের, মাঝখানে বড় হাতের, সেন্টেন্সের এক এক জায়গায় বড় এবং ছোট হাতের আছে। তাই আমি চাই যে এই যে ওয়ার্ড বা সেন্টেন্স যাই আছে সবগুলোকে একটা প্রপার ওয়েতে, মানে প্রপার সেন্টেন্সে যাতে নিয়ে আসতে পারি, মানে এমডির, আমজাদ, ছোট বড় এগুলো যাতে না থাকে। তো এই জন্য ফর্মুলা হলো PROPER, প্রপার। দেন ট্যাব প্রেস করে নামটাকে সিলেক্ট করে দিব, দেখেন MD আমজাদ, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের হয়েছে আর বাকিগুলো সব ছোট হাতের। আমি ড্র্যাগ ডাউন করে দিলাম, দেখেন প্রত্যেকটাতে যা অ্যানোমালি ছিল সবগুলো কিন্তু ঠিক হয়ে গিয়েছে, কোনো প্রকার ভুল আর এই যে বড় ছোট হাতের যে মিশ্রণ সেটা কিন্তু আর নাই, প্রপার ফর্মেটে আসছে। নাও লেন, অনেক সময় এই লেন ফর্মুলাটা ইউজ করা হয় যে কোনো ওয়ার্ড বা নাম্বারের দৈর্ঘ্য কতটুকু তা বের করার জন্য। তো আমি এটা কীভাবে বের করবো, ইকুয়াল প্রেস করবো, করার পরে এলিয়েন লেন দিব, দেওয়ার পরে আমি ট্যাব বাটন প্রেস করে সেলটাকে সিলেক্ট করে দিব। দেখেন 10, তার মানে এন্টারপ্রাইজ কথাটাতে 10টি লেটার আছে। আমি ড্র্যাগ ডাউন করবো, রাশেদের 6টি, তার মানে রাশেদ কথাটাতে 6টা লেটার আছে। এটা কিন্তু সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য। ইকুয়াল লেন দিব, দিয়ে সংখ্যাটাকে সিলেক্ট করে দেবো, দেখেন এই সংখ্যাটিতে 5টি 1 2 3 4 সংখ্যা আছে। এটা দশমিকটাকেও সে কাউন্ট করে এবং সেই অনুযায়ী সেটাকেও বলে যে এটার লেন্থ হলো 5। তো এই এলিয়েন ফাংশনের মাধ্যমে আমি আমার নাম মানে সংখ্যাটাকে বের করে ফেলতে পারি যে কতটুকু তার দৈর্ঘ্য। নাও টুডে অ্যান্ড নাও ফাংশন। টুডে ফাংশন অনেক সময় আমাদের অনেক ধরনের কাজে আমাদের আজকের ডেটটাই জানা দরকার পড়ে।
সো এটাকে ডাইনামিক ফর্মুলা, যখন আপনি ফাইলটা ওপেন করবেন তখনকার ডেটটাই পড়ে যাবে, মানে টুডের ডেটটা, মানে ওই দিনের ডেটটা পড়বে। সো এটা কীভাবে বের করবো, ইকুয়াল দিব TODAY, টুডে দিয়ে আমি ট্যাব বাটন প্রেস করব। করার পরে দেখা যাবে সাথে সাথে আজকের যে, এবং এন্টার প্রেস করব, আজকের যে ডেট জানুয়ারির 4 তারিখ 2024 সেই ডেটটা এসে পড়েছে। এবং অনেক সময় আমাদের এমনও জায়গা দরকার পড়ে যেখানে আমাদের বর্তমানের যে টাইমটা সহ আমার দরকার পড়ে, ডেট এবং টাইম দুইটাই দরকার পড়ে। তো এটার জন্য যে ফাংশন সেটা হলো নাও ফাংশন। এটা আমরা কীভাবে ইউজ করব, আমরা ইউজ করব প্রথমে ইকুয়াল NOW নাও, নাও দেওয়ার পর ট্যাব বাটন প্রেস করব, করে আমি এন্টার প্রেস করব। দেখেন বর্তমান টাইম এবং ডেট দুটোই কিন্তু এসে পড়েছে, 4 জানুয়ারি 2024 এবং 10:33। সো এই হলো আজকে আমাদের 21টি এক্সেলের মাস্ট নো ফর্মুলা, যা আপনাদের অবশ্যই প্র্যাকটিস করা উচিত এবং আপনারা তাহলেই এক্সেলের মাস্টার হতে পারবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।